শুরুতেই দেখি এক অসহায় বাবা তার মেয়েকে ঘরে রাখার আপ্রাণ চেষ্টা করছে, আর পাশেই তার স্ত্রী অন্য একজনের হাতে কামড় দিয়ে ধরে আছে। আর লোকটি কামড় থেকে বাঁচার জন্য মহিলাটির মাথায় এক বাড়ি মারে। তখনই মহিলাটির স্বামী তার মেয়েকে সিঁড়ির সাথে বেঁধে রেখে লোকটিকে একটি লাঠি দিয়ে মেরে বুকের উপর বসে বলে, বল আমার মেয়েকে আজাদ করবি কিনা বল। এর পরের দিশেই দেখি একটি জঙ্গলের ময়লার মধ্যে একটি ইঁদুর মরে পড়ে আছে, আর তার চারপাশে মাছি ভ্যান ভ্যান করছিল। লোকটি সেইখান থেকে ইঁদুরটি তুলে নিয়ে চলে যায়। সিন ফ্ল্যাশব্যাকে চলতে থাকে। আমরা দেখি আমাদের গল্পের নায়ক অজয় দেবগন, যার নাম এ মুভিতে দেওয়া হয়েছে কবির। তো আমরা তাকে কবির বলেই ডাকবো। কবির তার ছেলে ধ্রুবকে নিয়ে অপেক্ষা করছে মেয়ের কলেজের সামনে। দূর থেকে মেয়েকে দেখে। ছেলে ধ্রুবর কাছে জানতে চায়, এই ধ্রুব, তুই জানিস ওই ছেলেটিকে যে তোর বোনের সাথে পড়ে? আর আমরা জানবিকে দেখি ছেলেটির সাথে কথা বলতে বলতে ছেলেটিকে হা করে অন্য একটি ছেলের সাথে বাইকে করে চলেই আসবে। তখনই কবির গাড়ির হর্ন বাজায়। হর্ন বাজার শব্দে জানবি পেছনে তাকালে দেখে তার বাবা হর্ন বাজাচ্ছে। মেয়ে এসে বলে হর্ন বন্ধ করতে। কবির বলে, আমি ভেবেছিলাম সারপ্রাইজ দিব ড্যাডকে, দেখে খুশি হবে, যা ওই বাইকওয়ালার সাথে। জানবি বলে, ইমোশনাল ড্রামা। বাবা জানতে চায় ওকে। জানবি বলে, যাকে হাক করেছি নাকি যার বাইকে করে বাড়ি ফিরছিলাম। ধ্রুব বলে, এখনকার দিনের ছেলে মেয়ে ভয়ই পায় না বাবা মাকে। জানবি বলে, চুপ থাক। জানবি বলে, বাবা আমি চিন্তা করেছিলাম কালকে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দেই। বাবা বলে, কেন? জানবি বলে, কিছু শপিং করার দরকার ছিল। বাবা বলে, গত সপ্তাহেই তো পুরো দোকান উঠিয়ে এনেছো, আবার কেন? তখন জানবি বলে, সব কথাই তোমার মনে থাকে। আমি যে বলেছিলাম ট্যুরে যাব বন্ধু বান্ধবের সাথে, সেই কথাই তোমার মনে থাকে না। প্লিজ বাবা অনুমতি দিয়ে দাও। কবির বলে, না না ধ্রুব, বাসায় বসে তারা যে একসাথে শপিং এ গিয়েছিল সেই ভিডিও এডিটিং করছিল। তখনই তার মা জ্যোতি জানবীর হাতে এক ফুলদানি দিয়ে বলে, ছোট টেবিলে রাখো। ধ্রুব এডিটিং এর সময় কথা বললে কবির ছেলেকে ধমক দিয়ে বলে, চুপচাপ এডিট কর। তখনই আবারও জানবি বাবাকে রিকোয়েস্ট করে। তখন কবির বলে, ওকে। জানবিও খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। জ্যোতি বলে, কবির কি করছো? কবির বলে, মেয়েটি খুবই দায়িত্বশীল, চিন্তা করো না। কবির বলে, ওইখানে থেকে প্রতিদিন ফোন করবা। জ্যোতিও বলে, দিস টাইম নো এক্সকিউজ, ব্যাটারি চলে গেছে, পাসওয়ার্ড ভুলে গেছি। তখন কবির বলে, এইবার তোমার পাসওয়ার্ড লিখে নিও 1254। জানবি বলে, কিভাবে জানলে আমার পাসওয়ার্ড? ছেলে খুশি হয়ে বাবাকে ওয়েল ডান বলে। তখনই কবির ছেলেরও পাসওয়ার্ড বলে দেয় 51688। ধ্রুব বলে, কবির তুমি তোমার ছেলেকেও ছাড়ো না। কবির মেয়েকে বলে, যে যে তোমার সাথে যাচ্ছে সবার নাম্বার দিয়ে দিও। জানবি বলে, হ্যাঁ, সবার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ডও দিব। তখনই কবির বলে, তাহলে তোমার মাই সিদ্ধান্ত নিবে। জানবি বলে, তোমরা যদি এমন করো তাহলে আমি আর ফিরিয়ে আসবো না। কবির বলে, তুমি দুনিয়ার যে কোনায় থাকো আমি খুঁজে নিয়ে আসবো। বাবার মুখে একথা শুনে মেয়ে রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে। এরপরেও আবার বলে, ওইখান থেকে লাইভ লোকেশন পাঠাতে থাকবা। জানবি বলে, বেশি হয়ে যাচ্ছে। তখনই কবির জ্যোতি বলে ডাক দিলে জানবি রাজি হয়ে মাকে কথা দেয়, ঠিক আছে। কবির জ্যোতিকে ডেকে কিছু টাকা একটি ব্যাগে ভরে দেয় আর বলে, এ ব্যাগ ফার্মে নিয়ে যেও, কেউ নিতে আসবে। তখনই ধ্রুব এডিটিং কমপ্লিট করে সবাইকে বলে, লাইভ ইজ রেডি। তারা সেই ভিডিও দেখে ধ্রুবের খুব প্রশংসা করে। গাড়িতে করে ফার্ম হাউসে যাওয়ার সময় ধ্রুব বলে, আমার শুশু আসছে। কবির বলে, তোর এত শুশু আসে কোথা থেকে? তখন জ্যোতি বলে, শুশু করতে চাইছে, গাড়ি থামাও। কবির একটি টয়লেটে ছেলেকে বলে, কি হলো? ধ্রুব বলে, একটু বাকি, এখনই হয়ে যাবে। কবির মজা করে বলে, এত শুশু যে তুই কোথা থেকে আনিস? ধ্রুব বলে, প্লিজ রেসপেক্ট ইওর বাউন্ডারি। কবির বলে, সরি। সেই সময়ই ফোনে কথা বলতে বলতে বনরাজ কবিরের সামনে এসে ফোনে তার মেয়ের সাথে কথা বলছিল। বনরাজ বলে, খালি পেটে চা পান করবো না, কিছু খেয়েই চা খাবো। বনরাজ কবিরকে দেখে হেসে হেসে বলে, তুই আমার মা নাকি বেটি? কবিরও ছেলেকে নিয়ে চলে আসে। জানবি পরোটা দেখিয়ে বলে, মা এতে অনেক বাটার দেওয়া, এ পরোটা আমি খাবো না। জ্যোতি বলে, তুই না খেলে রাখ, আমাকে খেতে দে। তখনই কবির এসে জানতে চায় কি হলো। জ্যোতি বলে, তোমার আদরির পরোটায় বাটার বেশি মনে হচ্ছে। জ্যোতি বলে, টু মাচ ক্র্যাব। কবির মজা করে বলে, দেখো তোমার মাকে, এত ক্র্যাব খায় তাও কত
ফিট আছে। জ্যোতিও বলে আমাকে নিয়ে মজা করার কিছু নেই। জ্যোতি বাচ্চাদের থেকে জানতে চায় হাসি লাগছে তোমাদের? বাচ্চারা বলে না। তখনই কবির ওয়েট্রেসকে বলে 2 কাপ চা দাও কড়া করে। ওয়েট্রেস ছেলেটি বলে কড়া চা এর জন্য টোকেন নিতে হবে। কবির কাউন্টারে গিয়ে 500 টাকার নোট দিয়ে বলে 2 কাপ চা লাগবে। কাউন্টারে থাকা লোকটি বলে 500 টাকা ভাঙতি নেই আমার কাছে, ভাঙতি দেন। কবির বলে পরোটার টাকাও কেটে রাখেন। লোকটি বলে পরোটার কাউন্টার ওই দিকে। সেখানে বনরাজও দাঁড়িয়ে থেকে তাদের কথা শুনছিল। বনরাজ তখনই 3টি টোকেন কিনে নেয়। কবির টেবিলে এসে জ্যোতির কাছে ভাঙতি টাকা চায়। জ্যোতি ব্যাগ দেখিয়ে দিতেই তখনই বনরাজ 3 কাপ চা নিয়ে এসে টেবিলে রাখে। কবির বলে ভাই আপনার দরকার কি ছিল চা আনার? তখন বনরাজ বলে অন্য কোনো সময় ফিরিয়ে দিয়েন, না হয় চা খাওয়ায়েন। বনরাজ দুজনকে চা দিয়ে অন্য টেবিলে বসতে গেলে কবির বলে আসেন আমাদের সাথে বসে চা পান করেন। কবিরের রিকোয়েস্টে বনরাজ তাদের টেবিলে জয়েন করে। বনরাজ বলে আই এম বনরাজ। কবির তার ওয়াইফ ও বাচ্চাদের সাথে বনরাজের পরিচয় করায়। কবির বনরাজের মেয়ের কথাও জানতে চায়। তখনই বনরাজ বলে আপনি আমার সব কথা শুনে ফেলেছেন। কবির বলে খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি হবে। বনরাজ চা এর কাপ জানবীর দিকে এগিয়ে রাখলে জানবী বলে আই হেট টি। বনরাজ বলে সরি বেটা। বনরাজ ফোনে তার মেয়ের ছবি বের করে দেখায়। বনরাজ জানবীর কাছে জানতে চায় তুমি কি স্কুলে যাও? জানবী বলে না আমি কলেজে পড়ি। বনরাজ জানতে চায় আপনি কি করেন? কবির বলে আমি সিএ। তখনই কবিরের ফোন আসলে সে ফোন রিসিভ করেই কথা বলার জন্য টেবিল থেকে উঠে যায়। সেই সুযোগেই বনরাজ জানবীর সাথে কথা বলে মেনু দেখতে চায়। বনরাজ বলে সরি বেটা আমি চশমা আনতে ভুলে গেছি। তখনই জানবী খুব দ্রুত মেনু কার্ডের রেসিপি পরে বনরাজকে শোনায়। বনরাজ জানবীকে বলে এই নাও আমি তোমার পরোটা খেয়ে নেই আর তুমি লাড্ডু খাও। জানবীও দ্রুত সেই লাড্ডু খেয়ে নেয়। জানবী লাড্ডু মুখে দিতেই এক অন্যরকম ফিল অনুভব করে। বনরাজের দিকে তাকালে সে বেশ খুশি অনুভব করে। কবির এসে বলে শ্যামের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতের হাড্ডি ভেঙে গেছে। বনরাজ জানবীকে বলে বেটা খাবারের অপমান করো না, সামান্য একটু পরোটা খেয়ে নাও। কবির বলে আজকালকের ছেলে মেয়ে এসব বোঝে না। জানবী শুধু অবাক নজরে বনরাজের দিকে তাকিয়ে থাকে। এরপরই বনরাজের কথা মতো পরোটা খাওয়া শুরু করে। বনরাজ সহ বাবা মা এ দৃশ্য দেখতে থাকে। জানবীও পুরো পরোটা শেষ করে বনরাজের দিকে তাকিয়ে থাকে। বনরাজ বলে পানি পান করো। বনরাজ কবিরের সাথে কথা বলার সাথে সাথে জানবীর দিকে বারবার দেখতে থাকে। জানবীও বনরাজের দিকে তাকিয়ে থাকে। জানবী বাবাকে বলে চলো। জানবী চলে গেলে জ্যোতিও জানবীর পিছু পিছু চলে যায়। কবির বনরাজের থেকে বিদায় নিয়ে চলে যায়। কবিরও ধ্রুব দোকান থেকে কিছু কিনছিল। তখনই জানবী কবিরকে আর জ্যোতি সেই শ্যামের সাথে ফোনে কথা বলছিল। বনরাজ এসে গাড়ির আয়নাতে টোকাতে থাকে। বনরাজ সামনে এসে বলে আয়না খুলতে। জানবী আয়না খুললে বনরাজ একটি বিস্কুটের প্যাকেট দিয়ে জানবীকে বলে এই বিস্কুট ফার্ম হাউসে পৌঁছানোর পরই খেয়ে নিবা। জানবীও সায় জানায়। জ্যোতি কথা বলা শেষ করে মেয়ের কাছে জানতে চায় কি বলছিল লোকটি। জানবী বলে কিছু না মা, বাই বলছিল। একথা শুনে জ্যোতিও একটু চিন্তার মধ্যেই পড়ে। তারা সবাই ফার্ম হাউসে এসে পৌঁছায়। হাউসে পৌঁছানোর পরই ধ্রুব দ্রুত তার হাতে থাকা একটি মাছকে পলিথিন থেকে ঝিলে ছেড়ে দেয়। সবাই যখন বাড়ির দিকে যেতে থাকে তখন জানবী গাড়িতে বসি আগে বিস্কুট শেষ করে। ধ্রুব সুইমিং পুলের কাছে এসে বাবাকে বলে চলো কবির সুইমিং করি। তারা চারজনে মিলেই খুব আনন্দ করে সুইমিং করা শুরু করে। জ্যোতিকে ফোন সহ পানিতে ফেলে দেওয়ার কারণে জ্যোতি তাড়াতাড়ি পুল থেকে উঠে ফোনটি চালের ডিব্বার বের করে চালের ভিতরে ঢুকিয়ে রাখে। জামা কাপড় পাল্টে বাহিরে এসে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাহিরের গেটের দিকে তাকালে দেখে বনরাজ গেটের সামনে দাঁড়িয়ে। জ্যোতি এসে কবিরকে বলে সেই বনরাজ এখানে কিসের জন্য এসেছে। বনরাজ এর মধ্যেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। গাড়ির সিটের দিকে তাকালে দেখে বিস্কুটের খোসা পড়া। কবির বাড়ির দিকে তাকালে দেখে বনরাজ তাদের ঘরের ভিতরে এসে এদিক সেদিক হাঁটছে। কবির প্রায় অবাক হয়ে বনরাজের দিকে তাকিয়ে থাকে। বনরাজ বলে সরি আমি ফোনের চার্জার ভুলে ফেলে এসেছি, মেয়েকে ফোন করতে পারছি না, ফোন চার্জ করার জন্য এখানে চলে এসেছি আর আপনাদের একটি সুযোগ দিলাম চা এর বিল পরিশোধ করার। তখনই জাহ্নবী বাবাকে ডেকে বলে আমি ওনাকে ভিতরে আসতে দিয়েছি, আমি ঠিক করেছি। বনরাজ বলে
বাস 10-15 মিনিটের ব্যাপার, চার্জ হলেই চলে যাব। আই হোপ দ্যাটস অল রাইট। কবির বলে ঠিক আছে, আপনি বসেন। জ্যোতি বলে জানবি যাও কাপড় চেঞ্জ করো। কিন্তু জানবি বনরাজের সামনে এসে দাঁড়ায়। সে বলে কি না। তখন বনরাজ বলে হ্যাঁ জানবি যাও কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি নিচে চলে এসো। জানবিও বনরাজের অনুমতি পেয়ে যায় কাপড় চেঞ্জ করার জন্য। কবির একটি ফোন এগিয়ে দিয়ে বলে যতক্ষণে আপনার ফোন চার্জ না হয়ে যায় এই ফোন দিয়ে বাড়িতে কল করে কথা বলেন। বনরাজ এর জন্য ধন্যবাদও জানায়। কবির ধ্রুবকে নিয়ে চলে যাওয়ার সময় জ্যোতিকে বলে 2 কাপ চা বানিয়ে দাও। জ্যোতি চা বানানোর জন্য রান্নাঘরের দিকে যেতে থাকলে বনরাজ বলে ব্লাটি। জ্যোতিও জি বলে চলে যায়। বনরাজ ঘরে ঘুরে ঘুরে চারিদিকে দেখতে থাকে। তখনই জ্যোতি চা নিয়ে আসলে বনরাজ ধন্যবাদ জানায়, আরো জানতে চায় মধু দিয়েছে কিনা। জ্যোতি বলে হ্যাঁ। বনরাজ টেবিলের উপরে পা উঠিয়ে আয়েশ করে চা পান করা শুরু করে। জ্যোতি এসে কবিরকে বলে এই লোকটার উপস্থিতি মোটেও ভালো মনে হচ্ছে না। কবির বলে বাস 15 মিনিটেরই ব্যাপার। জানবিও ড্রেস পরিবর্তন করে সিঁড়ি দিয়ে নামছিল। জ্যোতি কবিরকে বলে ও কিভাবে জানলো ফার্ম হাউস এখানে। জ্যোতির কথা শুনে কবিরও বেশ চিন্তার মধ্যেই পড়ে যায়। জানবি বসে বনরাজের কাছে তার বয়ফ্রেন্ড সম্পর্কে বলছিল। বনরাজ জানতে চায় ওর নাম কি। জানবি বলে রিভান। তখনই ধ্রুব বল জানবির উপর মারে আর জানবিকে বলছিল চলো খেলতে যাই। বনরাজ বলে ধ্রুব কি করছো এখানে, আমি কথা বলছি। ধ্রুব বনরাজের কথায় পাত্তা না দিয়ে জানবিকে বলে চলো খেলি। বনরাজ ধ্রুবকে বলে আমরা কথা বলছি তুমি যাও। ধ্রুব চলে যায়। বনরাজ বলে বাবা জানে। জানবি বলে বাবা সবকিছু জানে, সে আমাদের ফ্রি করে দিয়েছে। উনি আমাদের শিখিয়েছেন নিজের লাইফের ছোট বড় সিদ্ধান্ত নিজে নাও। জানবি বলে জানো আমরা সবাই লাদাখ যাব। বনরাজ বলে রিয়েলি, অনেক স্বাধীনতা দিয়ে রেখেছে তোকে। জানবি বলে হ্যাঁ। বনরাজ বলে কিন্তু তুমি সেখানে যেতে পারবা না। জানবি জানতে চায় কেন। বনরাজ বলে কারণ তোকে আমার সাথে যেতে হবে আমার ঘরে সারা জীবনের জন্য। জানবি শুধু বনরাজের দিকে তাকিয়েই থাকে। বনরাজ বলে বল ওকে। জানবি চুপ করে থাকলে বনরাজ আবারও বলে তোর আমার ঘরে অনেক মজা লাগবে বল ওকে। জানবি কিছুই বলে না। বনরাজ আবারও বলে বলো ওকে ওকে ওকে। জানবি ওকে বলতেই যাবে তখনই ধ্রুব এসে আবারও বল মেরে বলে দিদি চলো খেলতে। বনরাজ জানবিকে বলে জানবি তোমার ভাইয়ের সাথে এত খেলো যে আজ ওর আর খেলতে ইচ্ছে করবে না, বুঝতে পেরেছো। বলে গো। জানবিও অ্যাগ্রেসিভ মুড নিয়ে ধ্রুবের সাথে খেলতে চলে যায়। ধ্রুবের চিৎকার শুনে জ্যোতি উইন্ডো দিয়ে তাকালে দেখে জানবি অনেক দ্রুত দোলনা দোলাচ্ছে আর ধ্রুব ভয়ে চিৎকার করছে। জ্যোতি দ্রুত চলে যায় ছেলের কাছে। জ্যোতি জানবিকে বলে থামতে, কিন্তু জানবি তার কাজ চালিয়ে যায়। বনরাজ মোবাইল দেখতে দেখতে বলে ফাস্ট পাস জানবি। জ্যোতি বারবার থামতে বলছিল কিন্তু জানবি জ্যোতির বলা কোনো কথাই শুনছিল না। তখনই কবি চলে এসে জানবিকে বলে কি করছো জানবি স্টপ। তখনই বনরাজও বলে জানবি স্টপ। বনরাজের মুখের কথা শুনেই জানবি থামে। ধ্রুবের অজ্ঞান প্রায় হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। ধ্রুবের এ অবস্থা দেখে জানবিও ধ্রুবকে সরি বলতে থাকে। জ্যোতি বলে কিসের সরি বলছো, ওর অবস্থা দেখেছো। ওদের এ অবস্থা দেখে বনরাজ দূর থেকে হাসে। জ্যোতি ধ্রুবকে ঘরে নিয়ে যায়। কবির জানবির কাছে জানতে চায় সমস্যা কি তোমার, এটা কোনো খেলার নিয়ম। বনরাজ বলে জানবি আমারও মনে হয় তোমার বাবা সঠিক কথাই বলছে, তোমার উচিত তাকে সরি বলা। জানবিও বাবাকে সরি বললে কবির বলে আমাকে না নিজের ভাইকে বলো বলে ঘরে চলে যায়। আর বনরাজ জানবিকে দেখে হাসে। তখনই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে, রাত হয়ে যায়। কবির 2টি গ্লাস রেডি করে টেবিলে নিয়ে আসে। একটিতে গ্লুকোজ আর একটি গ্লাসে হট চকলেট তৈরি করে মেয়েকে দেয়। কবির বলে যা হওয়ার হয়ে গেছে, জাস্ট রিল্যাক্স। তখনই বনরাজ এসে বলে ঠিকই বলেছেন, ভুল ওদের না, ভুল আপনাদের দুজনের। টোটাল বিগড়ে দিয়েছেন বাচ্চা দুটোকে। একথা বলি গভীর আফসোস করতে করতে চেয়ার টেনে তাদের সাথী টেবিলে বসে পড়ে। কবির বলে ধ্রুব উপরে যাও। আরো বলে দেখেন ভাই আপনার এসব ব্যাপারে কথা বলার দরকার নেই, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, আমরাই দেখব, আপনি এ ব্যাপারে কিছু জানেন না। বনরাজ বলে আমি তো সবই জানি। জানবিকে দেখিয়ে বলে ওই তো বলেছে ওর বয়ফ্রেন্ডের সাথে লাদাখ যাচ্ছে 10 জনের সাথে মিলে। জ্যোতি বলে তুই এইসব বিষয় নিয়ে কথা বলছিলি এর সাথে।
সাথে? জাহ্নবী বলে, উনি জানতে চেয়েছে তাই আমি বলেছি। জাহ্নবী বলে, কি যে হয়েছে আমার, ও যা বলছে তাই করতে মন চাইছে। তখনই বনরাজ বলে, ও সত্যি কথাই বলছে, ড্যামো দেখবেন? বনরাজ বলে, জাহ্নবী তোমার বয়ফ্রেন্ডকে ফোন করে বলো তুমি ওর সাথে লাদাখ যাচ্ছ না এবং আজ থেকে ব্রেকআপ। জাহ্নবীও সাথে সাথেই ফোন উঠিয়ে তার বয়ফ্রেন্ডকে বলে, হ্যালো রেওয়ান, আমি তোমার সাথে লাদাখ আসবো না, আর আজ থেকে ব্রেকআপ ইউ। জ্যোতি বলে, কি করছো? বনরাজ বলে, ওর নাম্বার ব্লক করো। জাহ্নবীও সাথে সাথে নাম্বার ব্লক করতে থাকে। জ্যোতি বলে, জাহ্নবী তুমি কি করছো? তোমার ব্রেনে কোনো সমস্যা হচ্ছে? বনরাজ বলে, ওর ব্রেন ফ্রেশ আছে। বনরাজ বলে, জাহ্নবী তোমার বাবা মাকে বলো আমি অ্যাবসলিউটলি ফাইন। জাহ্নবীও বাবা মাকে একই কথা রিপিট করে। তখনই কবির টেবিল থেকে উঠে সোফা থেকে বনরাজের কোট এনে বনরাজের দিকে ছুঁড়ে মেরে বলে, তুমি এখনই চলে যাও। বনরাজ বলে, আমি বুঝিনি। বনরাজ বলে, আমি যাব না। কবির বলে, আমার কাছে এমন ধরনের মজা করার সময় নেই। বনরাজ বলে, আপনি এসবকে মজা মনে করবেন না, যে পর্যন্ত আমার কাজ শেষ না হবে আমি এখান থেকে যাব না। বনরাজের মুখে একথা শুনে কবির বনরাজের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার সময় বনরাজ বলে, জাহ্নবী তোমার বাবাকে থামাও। তখনই জাহ্নবী চেয়ার থেকে উঠে বাবাকে বলে, বাবা স্টপ, সে কোথাও যাবে না বলে সামনে দাঁড়িয়ে থাকে। বনরাজ বলে, শুনছেন আপনার মেয়ে কি বলছে? কবির বলে, জাহ্নবী সরে যা। জাহ্নবী বলে, নো বাবা, আঙ্কেল কোথাও যাবে না। কবির জাহ্নবীকে সরিয়ে দিয়ে বলে, সর আমার সামনে থেকে। জাহ্নবী বাবাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, বাবা আঙ্কেল কোথাও যাবে না। বাবা মা তো জাহ্নবীর এ রূপ দেখে হতবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে। বনরাজ বলে, গুড গার্ল বলে বাড়ির ভিতরে ঢুকে যায়। জ্যোতি জাহ্নবীর কাছে জানতে চায়, কেন এমন করছো? জাহ্নবী বলে, উনি আমাকে এমন করার জন্য বলেছে, এর জন্য। জ্যোতি বলে, যা ও বলবে তা করার জরুরি না। তখনই পেছন থেকে বনরাজ বলে, হ্যাঁ জরুরি জরুরি, আমি যাই বলবো ওর সেই কাজই করতে হবে। জাহ্নবী বলে, এ লোক যাই বলবে আমার সেই কাজ করা জরুরি। বাবা জাহ্নবীর দিকে তাকিয়ে থেকে বনরাজের কাছে জানতে চায়, কি করেছো আমার মেয়ের সাথে? বনরাজ বলে, গেস করেন আমি আপনার মেয়ের সাথে কি করেছি। জ্যোতির কাছে জানতে চায়, বলেন ভাবি আমি কি করেছি, আপনি বলতে পারবেন। জ্যোতি বলে, কালো জাদু। বনরাজ বলে, ভেরি ওয়েল ডান। বনরাজ বলে, বশীকরণ। এখন আপনার মেয়ে আমার বশে আছে। সবাই যেমন ভগবানের হাতের পুতুল, তেমনি আপনার মেয়ে আমার হাতের পুতুল, আমি ওর জন্য ভগবান। কবির বলে, কি আবল তাবল কথা বলছো? বনরাজ বলে, না এটা সায়েন্স, কোন জিনিস দেখা যায় না এর মানে সেটা নেই এমনটা না। আই স ইউ। জাহ্নবীকে হাতে তুড়ি মেরে ডাক দেয় আর বলে, আয় এখানে এসে বসে যা। জাহ্নবীও আসতে থাকে। তখনই জ্যোতি যেতে না বলে, সাথে কবিরও বলে, জাহ্নবী স্টপ। জাহ্নবী যে বসলে বনরাজ বলে, খাড়া হও আবার বসো, খাড়া হও আবার বসো। কবির এসব দেখে তো অবাক হয়ে জাহ্নবীর দিকে তাকিয়ে থাকে, আর বনরাজও বারবার উঠাচ্ছিল আর বসাচ্ছিল। বনরাজ বলে, এসব কি নট এনাফ? বনরাজ বলে, জাহ্নবী এক বাচ্চার মতো কাঁদো। জাহ্নবীও সেম ওই রকম করেই কান্না করা শুরু করে। বনরাজ বলে, ভিতর থেকে জোরে জোরে। জাহ্নবীও জোরে জোরে কান্না করতে থাকে। জ্যোতি আর কবির শুধু এসব দেখছিল। মেয়ের এ অবস্থা দেখে জ্যোতি কবিরকে ধরে কান্না করে। বনরাজ বলে, মাও কান্না শুরু করেছে। জাহ্নবী চুপ করো। বনরাজ বলে, জাহ্নবী বাহিরের সুইমিং পুলে গিয়ে ডুব দিয়ে থাকো, যতক্ষণ আমি না ডাকবো ততক্ষণ উঠবা না। জাহ্নবীও চলে যায় সুইমিং পুলের দিকে। জ্যোতি আর কবির জাহ্নবীকে ধরে রাখে। জাহ্নবীও তাদের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। কবির বলে, এসব কেন করছিস? বনরাজ বলে, বলো এসব কেন করছেন স্যার? কবিরও মেয়েকে বাঁচানোর জন্য বলে, কেন করছেন স্যার? তখনই বনরাজ জাহ্নবীকে ডেকে বলে, থামো, আসো এখানে এসে বসে যাও। জাহ্নবীও বনরাজের সামনে এসে বসে। জ্যোতি বনরাজকে বলে, আপনি আমাদের কাছে কি চান? বনরাজ বলে, আপনি সঠিক কথাই বলেছেন, এখন আসল কথায় আসি। বনরাজ বলে, প্রথমে আপনারা সকল মোবাইল ফোন এনে এই টেবিলে রাখেন। জ্যোতিও সকল ফোন এনে বনরাজের সামনে রাখে। বনরাজ বলে, জাহ্নবী সকল ফোন ওইখানে নিয়ে ভাঙো। জাহ্নবীও একটু সরে গিয়ে ফোনগুলো একের পর এক ভাঙা শুরু করে। বনরাজ বলে, সবগুলো ভাঙা হয়েছে? জাহ্নবী বলে, হ্যাঁ। বনরাজ বলে, এখন ঘরের সকল টেলিফোন লাইন ও ইন্টারনেট লাইন কেটে দিয়ে রান্নাঘর থেকে চায়ের পাতি নিয়ে
নিয়ে এসো। জাহ্নবীও সকল তার কেটে দেয়। বনরাজ বলে, যদি আপনারা কল করে কাউকে ডেকে নেন তাহলেও আমার কিছুই করতে পারবেন না, এতে আননেসেসারি আমার কাজ বেড়ে যাবে, কিন্তু ফল না। বনরাজ বলে, আর আমার কাজ শেষ করে যে কোনো ভাবেই আজ রাতের মধ্যেই এখান থেকে চলে যেতে হবে। তখনই জাহ্নবী রান্নাঘর থেকে চায়ের পাতির প্যাকেট নিয়ে আসে। বনরাজ বলে, আজ সকালে আপনার মেয়ে হোটেলে কি বলেছিল? আই ডোন্ট লাইক টি। বনরাজ হেসে হেসে বলে, জাহ্নবী চায়ের পাতি খেতে থাকো। জাহ্নবীও হাতে করে নিয়ে চায়ের পাতি খেতে শুরু করে। বনরাজ বলে, অল্প অল্প না, প্যাকেট থেকেই খেয়ে যাও। জাহ্নবীর গলায় চা পাতি আটকে গেলে কবির এসে বলে, জাহ্নবী স্টপ। জাহ্নবী বনরাজ বিরক্ত হয়ে বলে, সবকিছু স্পয়েল করে দিচ্ছে। জাহ্নবীও চা পাতা খেতেই থাকে। বনরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী তোমার বাবাকে জোরে এক চড় মারো। জাহ্নবীও সাথে সাথে বাবাকে চড় মেরে বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা ও চড় খাওয়ার পর মেয়ের দিকে তাকাতেই পারছিল না, আর জাহ্নবীও বাবার দিকে অপরাধীর মতো তাকিয়ে থাকে। জাহ্নবী এ অবস্থায় থেকে বাবাকে বলে সরি। বনরাজ এসব দৃশ্যর মজা নিচ্ছিল, আর বাহিরেও ঝুম বৃষ্টি শুরু হয়েছে। জ্যোতি আর কবির দাঁড়িয়ে মেয়ের কর্মকাণ্ড দেখছে। বনরাজ জাহ্নবীকে দিয়ে তার পা টিপাচ্ছিল। বাবা মা অসহায় হয়ে এ দৃশ্য চুপ করে দেখছিল। বনরাজ জাহ্নবীর কাছে জানতে চায়, আমরা কি বিষয় নিয়ে যেন কথা বলছিলাম? জাহ্নবী বলে, আসল কথা। বনরাজ বলে, আসল কথা হলো ভাই আর ভাবি, আপনারা আপনার মেয়ে জাহ্নবীকে আমাকে দান করে দিবেন। জ্যোতি দুই হাত জোর করে বলে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দেন। তখনই বনরাজ জাহ্নবীর দিকে তাকিয়ে বলে, তুই কেন কান্না করছিস? তোর তো খুশি হওয়া উচিত। একথা বলেই জাহ্নবীকে হাসতে বলে। জাহ্নবীও হাসলে বনরাজ হেসে বলে, এই হাসি তোমার বাবা মাকে দেখাও। জাহ্নবীও হেসে থেকে বাবা মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপরই বলে, পাটিপো পাটিপো। জ্যোতি বলে, আমরা আপনার কি ক্ষতি করেছি? বনরাজ বলে, না, আপনারা আমার কোনো ক্ষতি করেননি, কিন্তু কথা হলো আমার আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়া জরুরি, তাও আপনাদের আশীর্বাদের সাথে। আপনারা হাত উঠিয়ে একথা বলবেন যে আপনারা স্ব ইচ্ছায় আজীবনের জন্য আপনার মেয়ে জাহ্নবীকে আমাকে দিয়ে দিলেন। কবির বলে, এটা কিছুতেই সম্ভব না। তখনই বনরাজ বলে, হবে তো অবশ্যই। আপনারা দুজনে কথা বলে আমাকে জবাব দিবেন। কবির বলে, আমার জবাব একই হবে। বনরাজ বলে, কবির আমার ধৈর্যের পরীক্ষা নিও না। যখনই লোক আমার কাছে কান্না করতে ভিক্ষা চাইতে বিড়বিড়াতে থাকে তখন আমার খুবই ভালো লাগে। তখনই ধ্রুব এসে মাকে বলে, মা আমার খুব ভয় লাগছে। বনরাজ বলে, এখানে থাকা সবার একই অবস্থা, বলে হাসতে থাকে। বনরাজ বলে, সবচেয়ে মজা আমার তখনই আসে যখন আমি রক্ত দেখি। আপনারা দুজনে আমাকে না বলতে থাকলে আমি এমন কিছু করতে থাকবো যে তোমরা সহ্য করতে পারবা না। তখনই চিৎকার করে জাহ্নবীকে লাথি মেরে বলেছিলাম না আমার আঁটুতে ব্যথা। তখনই কবির এসে বনরাজের গলা চেপে ধরে, কয়েক ঘুষি মারতে থাকে আর বনরাজের গলা চেপে ধরে। তখনই বনরাজ জাহ্নবীকে ডেকে বলে, তোমার ভাইয়ের মাথা ফাটিয়ে দাও। জাহ্নবী এই হুকুম পাওয়ার পরই মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ধ্রুবের গলা ধরে সিঁড়ির কাঠের সাথে মাথায় মারে। এতে ধ্রুব মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে যায় আর বনরাজ হাসতে থাকে। এর মধ্যেই পুলিশ এসে বাড়ির গেটের কাছে উকি ঝুঁকি মারতে থাকে। বাড়ির গেট খুলে ভিতরের দিকে যেতে থাকে। বাড়ির ভিতরে ঢুকে দেখে তারা তিনজন বসে মিউজিক শুনছে। পুলিশ বলে, আমরা 15 মিনিট ধরে বেল বাজাচ্ছিলাম, আপনারা শুনছিলেন না? কবির বলে, মিউজিক খুব জোরে বাজছিল, তাই শুনতে পাইনি। পুলিশ বলে, আপনি জ্যোতিজি? জ্যোতি বলে, হ্যাঁ। আর এ আমার স্বামী কবির। পুলিশ বনরাজকে দেখিয়ে বলে, এ কে? কবির বলে, এ আমার বন্ধু। কবির বলে, স্যার কোনো প্রবলেম? পুলিশ বলে, এটা তো আমরা জানতে চাই। আপনাদের এখানে জ্যোতি ঋষির নাম্বার থেকে মিস কল আসছে, আর কল ব্যাক করার পরও কেউ জবাব দেয়নি। জ্যোতি বলে, আমার ফোন, মানে আমি অনেকক্ষণ যাবত এখানেই বসা। পুলিশ তখনই জ্যোতির নাম্বারে ফোন করে, আর তখনই জ্যোতি বলে, আমি জানি ও ফোন কোথায় লুকিয়ে রাখে। বলে, রান্নাঘরে এসেই জ্যোতির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। সে জাহ্নবীকে দেখতে দেখতে সামনের দিকে আগায়। আমরা দেখি জাহ্নবী গ্যাস
সিলিন্ডারের উপরে বসে আছে আর ম্যাচ আর কাঠি একসাথে হাতে নিয়ে আর গ্যাস অন করা ছিল। মাও কোনো উপায় না পেয়ে চালের ডিব্বা থেকে ফোনটি বের করে পুলিশ জ্যোতির দিকে আগাতে গেলে কবির পুলিশকে ড্রিঙ্কের অফার দেয়। পুলিশ যেই রান্নাঘরে ঢুকেই যাবে তখনই জ্যোতি ফোন নিয়ে বাহিরে এসে কবিরকে বলে, দেখেন আপনার ছেলে ফোন চাউলের ভিতরে রেখে ফোন সাইলেন্ট করে রেখেছে। কবির হেসে বলে, যখনই এসব করে তখনই আমার ছেলে হয়ে যায়। কথা বলে দুজনেই হাসে। পুলিশ বলে, তো কল আপনার ছেলে করেছে? জ্যোতি বলে, হ্যাঁ স্যার। পুলিশ জানতে চায় কোথায় সে, ওকে ডাকেন। কবির বলে, অনেক দেরি হয়েছে তাই শুয়ে আছে, আপনি বললে আমি ওকে ডেকে আনি। কথা বলে ধ্রুব ধ্রুব বলে ডাকতে থাকে। আমরা ধ্রুবকে দেখি তার মাথা থেকে রক্ত ঝরছে আর সে কোকড়াচ্ছে। পুলিশ বলে, ছেড়ে দেন আর আপনার ছেলেকে বলবেন বারবার শের আসছে বলতে বলতে না করে দিবেন। যখন সত্যিকারের ভাগ আসবে তখন আর পুলিশ আসবে না। পুলিশও বিদায় নিয়ে চলে যাওয়ার সময় জানতে চায়, আপনারা গ্যাসের গন্ধ পাচ্ছেন না? জ্যোতি বলে, না তো। পুলিশ অ্যাসিস্ট্যান্টকে বলে, যা গিয়ে চেক কর। কবির বলে, গ্যাস অন ছিল, আমি বন্ধ করে দিয়েছি। কবির পুলিশকে বলে, স্যার আপনার ব্রেন খুব শার্প। এতে পুলিশ বেশ খুশি হয়ে গুড নাইট বলে চলে যায়। ধ্রুব সিঁড়ির কাছে চলে আসে। কবির গিয়ে ধ্রুবকে জড়িয়ে ধরে। জ্যোতি বলে জাহ্নবীকে ছেড়ে দিতে, কিন্তু বনরাজ চুপ করে থাকলে জ্যোতি এসে মোবাইলটি ভেঙে ফেলে। তখনই বনরাজ হাতে তালি দিয়ে জাহ্নবীকে ডেকে বলে, জাহ্নবী প্ল্যান ক্যান্সেল। জ্যোতি জাহ্নবীকে রান্নাঘর থেকে বের করে নিয়ে আসে। কবির বলে, ধ্রুবের অবস্থা ভালো না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বনরাজও বলে, আমারও মনে হয় ওর অবস্থা বেশ খারাপ, ইনফেকশন হতে পারে। কবির বলে, তুমি যা চাও তাই দিব, যদি চাও এ ঘরও তোমার নামে লিখে দিব, দয়া করে আমাদের ছেড়ে দাও। বনরাজ কবিরের কথা শুনে হাসে। বনরাজ বলে, ঘরে যা যা কিছু আছে নিয়ে এসো, যাও যাও যাও। কবিরের কাছে যা টাকা পয়সা ও গহনা ছিল সবকিছু একটি ব্যাগে ভরে বনরাজের কাছে নিয়ে আসে। বনরাজ এই সব কিছু দেখে বেশ খুশি হয়ে যায় আর ব্যাগ উঠিয়ে সবার কাছে মাচে চলে যেতে থাকে। দরজা দিয়ে বের হলেই কবির দরজা বন্ধ করে দেয় আর জাহ্নবীর কাছে এসে জাহ্নবীকে জড়িয়ে ধরে। দেখে জাহ্নবীর অবস্থা স্বাভাবিক না। কবির সাথে সাথেই দরজা খুলে দেখে বনরাজ সেই টাকার ব্যাগে আগুন জ্বালিয়ে দিয়েছে আর কবিরকে বলে, তুমি আমাকে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছো, এই সমস্যা তোমাদের। টাকা দিয়ে ভগবানকেও কিনে নিতে চাও। পয়সা, লোভ লালসা এই সব তোমাদের মতো কমজোর লোকের শখ, আর এসব লোভ লালসা আমার নেই, কেননা আমি মানুষই না, আমি এর থেকেও এগিয়ে, আমি হলাম শয়তান। এরপরেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। জাহ্নবীকে বলে, চালের ভিতরে ফোন ছিল, একথা তুমি আমাকে বলনি কেন? নিজেকে এই ভুলের জন্য চড় মারো। জাহ্নবীও নিজেই নিজের গালে চড় দিতে থাকে। বনরাজ বলে, আরো জোরে, এত জোরে নিজেকে মারো যে তোমার বাবার কানে এ আওয়াজ পৌঁছে। কবিরও ঘর থেকে সেই শব্দ শুনছিল। বনরাজ বলে, আরো একবার, আরো একবার। বনরাজ দেখে রক্ত বের হচ্ছে। সে আবারও বলে, আরো একবার। জাহ্নবীও জোরে জোরে নিজেকে মারতে থাকে। কবির আর জ্যোতি বসে সেই শব্দই শুনছিল। কবির অসহায়ের মতো সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যায়। বনরাজ নিজের ফোন জাহ্নবীকে এগিয়ে দিয়ে বলে, জাহ্নবী তুমি ফোনে ব্লুটুথ ওপেন করে গান বাজাও আর গানের তালে তালে নাচতে থাকো। জাহ্নবী বলে, ঠিক আছে। জাহ্নবীও ফোনের সাথে ব্লুটুথ অ্যাড করে গানের তালে নাচতে থাকে। বনরাজ বলে, স্লো কেন, স্পিড এ নাচো। জাহ্নবীও স্পিড বাড়িয়ে দেয় নাচের। জ্যোতি দূরে বসে এসব শুনছিল। ধ্রুবের মাথা থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। কবির ধ্রুবের রক্ত মুছে দিচ্ছিল। জ্যোতিও আর দূরে বসে থাকতে পারে না। সে জাহ্নবীর কাছে এসে বসে। দেখে মেয়ে নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে। বনরাজ জ্যোতিকে বলে, ভাবি কন্যাদান করার জন্য রেডি। জ্যোতি মুখ ঘুরিয়ে নেয়। জ্যোতি মেয়ের দিকে তাকালে দেখে সে আর নাচতে পারছে না। জ্যোতি ধরতে গেলে বনরাজ বলে, এখানেই দাঁড়িয়ে থাকো। বনরাজ এরপরেও জাহ্নবীকে নাচতে বলছিল। জাহ্নবীর অবস্থা এত খারাপ সে আর নাচতেই পারছিল না। গানের স্পিকার বন্ধ হয়ে গেলে জাহ্নবী হাঁপাতে থাকে। তখন জ্যোতি এসে জাহ্নবীকে
পানি দিলে বনরাজ বলে জানবি পানি ফেলে দাও। জানবিও পানি ফেলে দেয়। জ্যোতি বলে কিছু তো দয়া কর মেয়েটার উপর। বনরাজ শুয়ে জানবির কাছে জানতে চায় ভাবিজি গেছে। জানবি বলে এখানেই দাঁড়ানো। বনরাজ বলে এক কাজ করো, রান্নাঘর থেকে চাকু নিয়ে আসো। জানবিও হাঁপাতে হাঁপাতে রান্নাঘরে চলে যায়। জ্যোতি বনরাজের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব বাবাকে বলে ঘরে কবে যাব? কবির জানতে চায় ঘরে গিয়ে কি করবে? ধ্রুব বলে পার্টি। কবির ছেলেকে বলে আমাদের কি হয় না? ধ্রুব বলে ব্যাটারি ডাউন। তখনই কবির একটি রেকর্ডিং হাতে নিয়ে ধ্রুবকে বলে আমার এক কাজ করে দিবি? বনরাজ জানবিকে বলে আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে ভাবিজি উপরে না গেলে ওর গলা কেটে দিবা। ওকে রেডি? জানবিও মায়ের দিকে তাকিয়ে থেকে সামনের দিকে আগাতে থাকে। তখনই জ্যোতি উপরে চলে যায়। বনরাজ বলে জানবি আমার ঘুম আসছে, যদি কেউ নিচে আসে তবে চাকু ঢুকিয়ে দিবা। ওকে বলে ঘুমিয়ে পড়ে। জানবিও বনরাজকে পাহারা দিতে থাকে। জ্যোতি কবিরকে এসে বলে ও জানবিকে নিয়ে যাবে। কবির বলে ওকে নিয়ে যেতে দিব না। কি করছে? জ্যোতি বলে শুয়ে আছে। আর জানবি? জ্যোতি বলে ওকে গার্ড দিচ্ছে। কবির এই সুযোগে নিচের দিকে নামতে থাকে আর জানবি কবিরের দিকে তেড়ে আসে। কবির বনরাজের কাছে যাওয়ার জন্য জানবির কাছে হাত জোর করে। জানবি ইশারা করে না বলে দেয়। কবির এরপরও আগাতে থাকলে জানবি ভয়ে জায়গায় প্রস্রাব করে দেয়। বাবা মেয়ের এ দৃশ্য দেখে অসহায় হয়ে মেয়ের দিকে তাকিয়ে থেকে উপরে চলে যায় আর জানবি দাঁড়িয়ে কান্না করছিল। কবির জ্যোতিকে বলে ও আমাকে থামানোর জন্য জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিছে। জ্যোতি বলে কি? বনরাজ প্রস্রাবের দুর্গন্ধ পেয়ে জেগে দেখে জানবি প্রস্রাব করে দিয়েছে। বনরাজ বলে জানবি কি করে দিয়েছিস? ছি ছি ছি, এর পরের বার বাথরুম আসলে আগেই বলে দিবা। জ্যোতিকে বলে দেখেন ও কি করে দিছে। জানবি কান্না করছিল। বনরাজ বলে যান ওর ভালো কাপড় নিয়ে আসেন। জ্যোতি বলে ওকে ক্লিন করতে হবে, ওয়াশরুমে নিয়ে যেতে হবে। বনরাজ বলে যা বলছি তাই করেন, মেয়ে হাতের থেকে বাহিরে যাবে না। জ্যোতি বলে ওর শর্ট ভিজে গেছে, পাল্টাতে হবে। বনরাজ বলে জানবি শর্ট খোলো। জানবিও শর্ট খোলা শুরু করে। জ্যোতি বলে না মা খুলো না। জানবি মায়ের দিকে তেড়ে আসে। বনরাজ বলে কি করছেন ভাবি? যদি চাকু ঢুকিয়ে দিত। কি করছেন আপনি? বনরাজ জানবিকে বলে শর্ট খুলে দাও। জানবিও শর্ট খুলে ফেলে। জ্যোতি বলে ও বাচ্চা। বনরাজ বলে যান কাপড় নিয়ে আসেন। জ্যোতি কাপড় আনার জন্য উপরে গেলে বনরাজ জানবির কাছে জানতে চায় এসব করার পর তোমার বাবা মা কন্যা দান করার জন্য তৈরি হবে? জানবি বলে না, ওরা মানবে না। বনরাজ বলে আমার প্ল্যান চেঞ্জ করতেই হবে। জ্যোতি প্যান্ট এগিয়ে দিলে জানবি মাকে সামনে আগাতে দেয় না। তখন বনরাজ বলে জানবি কাপড় পরে নাও। তখনই জানবি কাপড় পরতে পরতে মায়ের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। মা মেয়ের এমন কষ্ট আর সহ্য করতে না পেরে বনরাজের উপর ঝাঁপিয়ে পড়ে বনরাজকে মারতে থাকে। আর ওই দিকে কবির পাইপ দিয়ে নিচের দিকে নামতে থাকে। বনরাজ জ্যোতির গলা চেপে ধরে। জ্যোতি বনরাজের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়ায় আর জানবি পাগলের মতো চাকু খুঁজতে থাকে। বনরাজকে মারার সময় কবির দেখে জ্যোতি আর বনরাজ মারামারি করছে। সে পাইপ থেকে নিচে পড়ে যায়। জানবি যখনই মায়ের উপর অ্যাটাক করবে তখন কবির এসে জানবিকে ধরে ফেলে। এই সুযোগেই জ্যোতি বনরাজকে বেধড় মারতে থাকে। জানবি কবিরের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য তার হাতে থাকা চাকু দিয়ে কবিরের পায়ের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। কবিরও জানবিকে না ছেড়ে ঝাপটে ধরে আর জ্যোতি বনরাজের হাতে কামড় দিয়ে ধরে রাখে। কবির মেয়েকে সিঁড়ির সাথে বেঁধে ফেলে। বনরাজের উপর ঝাঁপিয়ে পড়ে বনরাজকে লাথি মারতে থাকে। বনরাজের গলা চেপে ধরে বলে আমার মেয়েকে মুক্তি দিবি নাকি? বল বল মুক্তি করবি কিনা? তখনই বনরাজ জানবিকে ডেকে বলে জানবি হাসতে শুরু করো। জানবিও অর্ডার পেয়ে হাসতে থাকে। বনরাজ বলে জোরে হাসো। জানবি জোরে। জানবিও জোরে জোরে হাসতে শুরু করে। বনরাজ আরো বলে ততক্ষণ পর্যন্ত হাসো যতক্ষণে তোমার মরণ না হয়। জানবিও জোরে জোরে হাসতে থাকে। যে কবির তার কান ধরে রাখে আর বনরাজও হাসতে হাসতে বলে মেরে ফেল আমাকে। মারা বন্ধ করলি কেন? মার। বনরাজ কবিরকে বলে আমি যদি মরে যাই তবে আমার বলা শেষ কথা পালন করতে করতে তোর মেয়েও মরে যাবে। আমাকে ছাড়া বিনা রিমোটের খেলনা হয়ে
সব সময়ের জন্য রয়ে যাবে। বনরাজ জাহ্নবীকে বলে, তোমার বাবা চায় আমি তোমাকে সব সময়ের জন্য স্বাধীন করে দেই, তুমি নরমাল হয়ে যাও। বলে কবির ডান। এরপরই বলে, তুমি জাহ্নবীকে আমার সাথে যেতে দাও, ওকে অর্পণ করো আমাকে, আর আমি প্রমিস করছি ওকে জলদি পুরোপুরি স্বাধীন করে দিব। বনরাজ জ্যোতিকে বলে, ভাবি আপনি কি নিনজা স্টাইলের অ্যাটাক করেছেন আমাকে, আমি ইমপ্রেস হয়েছি, এর শাস্তি তো আপনাদের ভোগ করতেই হবে। ধ্রুব কোথায়? ওর মনে হয় খুব ব্যথা হচ্ছে, এক কাজ করি, ওর সমস্ত ব্যথা দূর করে দেই। বনরাজ জাহ্নবীর বাঁধন খুলে দিয়ে বলে, মৃত মানুষের ব্যথা হয় না। বনরাজ জাহ্নবীকে বলে, এ চাকু উঠাও, উপরে যাও আর তোমার ভাইকে মেরে ফেলো। জাহ্নবীও সাথে সাথে চাকু উঠিয়ে উপরের দিকে যেতে থাকে, আর ধ্রুব জাহ্নবীর হাত থেকে পালায়। জ্যোতি আর কবির মিলে জাহ্নবীকে একটি রুমের ভিতরে নিয়ে যায়। জাহ্নবী ছুটতে চাইলে জ্যোতি জাহ্নবীকে চড় মারতে থাকে আর বলে, ও তোর ভাই। জাহ্নবীও জ্যোতির মুখে একথা শুনে কান্না করতে থাকে। এরপরই বাবা মাকে বলে, বাবা সেভ মি, প্লিজ সেভ মি বলে কান্না করতে করতে দুজনকে ঘরে রেখে বাইরের দিকে যেতে থাকে আর বলে, আমি জানি আমার কি করতে হবে। দুজনেই মেয়ের দিকে তাকিয়ে থাকে আর জাহ্নবী শয়তানের হাসি দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারা দুজনেই দরজা ধাক্কাতে থাকে আর জাহ্নবী চাকু উঠিয়ে চলে যায় ধ্রুবকে খোঁজার জন্য। জাহ্নবী ধ্রুবকে ডাকতে থাকে আর চারিদিকে তন্ন তন্ন করে ধ্রুবকে খোঁজা শুরু করে। জাহ্নবী নিচে ধ্রুবকে খোঁজার জন্য আসলে বনরাজ জানতে চায়, চলার জন্য রেডি? জাহ্নবী বলে হ্যাঁ। এরপরেই সারা বাড়িতে তন্ন তন্ন করে ধ্রুবকে খুঁজতে শুরু করে। ধ্রুবকে না পেয়ে বিভিন্ন জিনিস ভাঙা শুরু করে। ধ্রুবকে খুঁজে না পেয়ে পাগলের মতো করতে থাকে। ধ্রুব ছাদের দরজা লাগিয়ে দিয়ে দূরে বসে মা মা বলে ডাকতে থাকে আর জাহ্নবী ছাদের দরজা ঝাপটাতে থাকে। ধ্রুব উঠে গিয়ে দরজায় হাত লাগিয়ে মা মা বলে ডাকতে থাকলে জাহ্নবী হাতুড়ি দিয়ে দরজায় আঘাত করা শুরু করে। আর তখনই ধ্রুব ভয় পেয়ে যায়। কবির আর জ্যোতিও দরজা খুলে ফেলে আর জাহ্নবী দরজা ভেঙে ধ্রুবকে মারার জন্য আগাতে থাকে। ধ্রুব জাহ্নবীকে দেখে ভয়ে উপরের ছাদে উঠা শুরু করে আর মা বাবা বলে ডাকতে থাকে। কবিরও উপরে উঠলে জাহ্নবী কবিরের হাতে চাকু ঢুকিয়ে দেয়, এতে কবির উপর থেকে পড়ে যায় আর জাহ্নবী উপরে ওঠার সিঁড়ি উপরের দিকে উঠিয়ে নেয় আর ধ্রুব বারবার মা মা বলে ডাকতে থাকে। জাহ্নবী ধ্রুবকে কোলে তুলে উপর থেকে নিচে ফেলে দেয়। মা আর জাহ্নবী উপর থেকে ধ্রুবকে দেখছিল। কবির ছেলের বডি ধরে কান্না করতে থাকে আর জ্যোতি সামনে এসে দাঁড়িয়ে থাকে। বনরাজও বাইরে আসে, দেখে ধ্রুব কাশি দিচ্ছে। তারা দুজনেই ধ্রুবকে ডাকতে থাকে। বনরাজ বলে, এখনো সময় আছে, নিজের ছেলেকে বাঁচাও। কবির বলে, নিয়ে যাও। বনরাজ বলে, আমার সাথে বলো, আমি আমার মেয়ে জাহ্নবী ভগবান বনরাজকে সব সময়ের জন্য অর্পিত করছি। বনরাজ ধন্যবাদ জানিয়ে জাহ্নবীকে নিয়ে চলে যেতে থাকে। কবির আর জ্যোতি দুজনই একে অপরকে ধরে কান্না করতে থাকে। কবির ছেলেকে রক্তাক্ত অবস্থায় গাড়ির পেছনের সিট বেল পরিয়ে দিচ্ছিল। ধ্রুবের এ রক্তাক্ত অবস্থায়ও ধ্রুব কবিরকে বলছিল, কবির দিদিকে ফিরিয়ে আনো। জ্যোতি গাড়ি নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য রওনা দেয় আর বনরাজ জাহ্নবীকে নিয়ে বনের ভিতর দিয়ে যেতে থাকে। কবির ঘরে এসে হাতের চাকুর মাঝখানেই কাপড় বাঁধা শুরু করে আর জ্যোতিও ছেলেকে নিয়ে যেতে থাকে। কবির সাইকেলে করে চলা শুরু করে। বনরাজ গভীর বনের ভিতরে জাহ্নবীকে নিয়ে যেতে থাকে। বনরাজ দেখে একটি মেয়ে দোলনায় দুলছে। বনরাজ বলে, কতদিন ধরে ঝুলছো, এখন নামো। মেয়েটিও দোলনা থেকে নেমে মাটিতে পড়ে যায়। বনরাজ বলে, চলো মেয়েরা বাড়িতে যাই। মেয়েটিও বনরাজের কথায় এই শরীর নিয়েই উঠে বাড়ির দিকে যাওয়া শুরু করে আর কবিরও সাইকেল চালিয়ে আগাতে থাকে। আমরা বনের গভীরে দেখি বনরাজের বাড়ি। বনরাজ বাড়িতে ঢুকে মেয়েদের বলে, সময় হয়ে গেছে, সবাই রেডি? মেয়েরাও বনরাজকে বলে, হ্যাঁ হ্যাঁ। বনরাজ বলে, চলো। বনরাজ জাহ্নবীকে বলে, তোমার মনে আছে জাহ্নবী, তোমার বাবাকে বলেছিলাম জলদি তোমাকে আজাদ করে দিব, আজই সেই রাত। আজই তুমি এসব বনদের সাথে আজাদ
আজাদ হয়ে যাবা। বনরাজ বলে, তোমরা আজাদ হওয়ার জন্য রেডি? সবাই বলে হ্যাঁ। কবিরও আস্তানার কাছে চলে এসে শ্যামকে ডাকতে থাকে। বনরাজ এর ফোন চেক করে লক খুলে ফেলে। লোকেশন সেট করেছিল বনরাজের ফোনে। তখনই দেখে এক বাইক। কবির বাইক চালিয়েই লোকেশনের দিকে আগাতে থাকে। আর ওইদিকে বনরাজ রিচুয়াল পালনের জন্য নিজেকে সাজাচ্ছিল। বনরাজ এক আগুনের কূপ তৈরি করে রেখেছে। বনরাজ নতুন রূপে সাজে আর শয়তানের মূর্তিতে ফুল দিতে থাকে। বনরাজ একটি পুতুল দেখিয়ে বলে, যখন এই পুতুলকে আগুনে ফেলবো তোমাদের কি করতে হবে মনে আছে? সবাই বলে হ্যাঁ। পুতুল আগুনে ফেলার সাথে সাথেই তোমরাও আগুনের দিকে আগাতে থাকবা। আর যখন এই লাল পুতুল আগুনে ফেলবো তখন তোমরাও আগুনে ঝাঁপ দিয়ে স্বাধীন হয়ে যাবা। কবিরও লোকেশন ট্রেস করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জঙ্গলের পাহারায় থাকা দুটি মেয়ে কবিরের উপর অ্যাটাক করে। কবিরও তাদের সাথে লড়াই করতে থাকে। মেয়ে দুটো হিংস্রভাবে কবিরের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এদিকে বনরাজ একটির পর একটি কালো পুতুল আগুনে ফেলতে থাকে, মন্ত্র জপতে থাকে আর মেয়েগুলো আগুনের দিকে আগাতে থাকে। কবির সেই পাঠানের মতো মেয়ে দুটোর সাথে মারামারি করতেই থাকে। শেষে এ দুজনের থেকে নিজেকে ছাড়িয়ে গাছের লার্কি দিয়ে ওদের মাথায় মারতে থাকে। আর বনরাজ মন্ত্র জপতে জপতে তার কাজ চালিয়ে যেতে থাকে আর ঝুড়ি থেকে কালো পুতুল নিয়ে আগুনের দিকে ছুঁড়ে মারতে থাকে। কবির এ দুজনকে মেরে মোবাইল নেওয়ার সময় মেয়েটি কবিরের পায়ে কামড় মারে। কবির মেয়েটিকে ঘুষি মেরে মোবাইল নিয়ে লোকেশন মতো এসে দেখে আগুন কুয়ো থেকে উপরের দিকে উঠে এসেছে আর জানবি সহ মেয়েরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য হাসতে হাসতে রেডি হচ্ছে। এর মধ্যেই পেছন থেকে একটি মেয়ে এসে কবিরকে মাথায় বাড়ি মারে। কবির মাটিতে পড়ে যায়। বনরাজ হাসতে হাসতে বলে, ওকে এখানে নিয়ে এসো। দুজন মহিলা কবিরের পা ধরে টানতে টানতে কবিরকে নিয়ে আসতে থাকে বনরাজের কাছে। কবির দেখে জাহ্নবীও রিচুয়ালের মধ্যেই আছে। তিনজন মহিলা কবিরকে ধরে বনরাজের পায়ের কাছে ফেলে। বনরাজ জাহ্নবীকে বলে, ফাদার অফ দ্য ইয়ার। বনরাজ বলে, কবির তোমার এখানে আসা উচিত হয়নি। এখানের যতগুলো মেয়ে আছে সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কেউ যদি আমার গায়ে হাত দেয় তবে ওরা ওকে ছিঁড়ে কাঁচা খেয়ে ফেলবে। বনরাজ বলে, উপরওয়ালা সবাইকে ওর মর্জির মালিক বানিয়েছে, যা ও পাওয়ার যোগ্য না। আর যখন সব মেয়েরা আগুনে ঝাঁপ দিয়ে এ রিচুয়াল পুরা করবে এরপরে আমার কোনো লাড্ডু পেয়ারা খাওয়ানোর দরকার পড়বে না। আমি স্রেফ নজর ঘুরাবো আর সবাই আমার বসে চলে আসবে আর সবাই শুধু আমারই কথা শুনবে। এই ওয়াল আমার কন্ট্রোলে চলে আসবে। এরপরে আবারও রিচুয়াল পালন করা শুরু করে। লাল পুতুল হাতে নেওয়ার সাথে সাথেই মেয়েরা আগুনে ঝাঁপ দিতে রেডি হয় আর লাল পুতুল আগুনের দিকে ফেলতেই যাবে তখনই কবির আগুন থেকে একটি জ্বলন্ত লাকড়ি উঠিয়ে বনরাজের পায়ে মারে। এতে পুতুলটি কবিরের হাতে চলে আসে। বনরাজ ব্যথার যন্ত্রণায় চিৎকার করলে কবির বনরাজের জিহ্বা কেটে ফেলে। এতে বনরাজ দাপড়াতে দাপড়াতে নিচে পড়ে যায় আর আ আ আ বলতে থাকে। মেয়েরা দূর থেকে এ দৃশ্য দেখে কবিরের উপর ঝাঁপিয়ে পড়ে যেন কবিরকে চিড়ে খাবে। তখনই কবির বনরাজের রেকর্ডিং করা কথা মেয়েদের শোনায়, যেখানে বনরাজ বলেছিল, তোমাদের সবাইকে আজাদ করে দিব, তোমরা সব সময়ের জন্য স্বাধীন হয়ে যাও, তোমরা আগের মতো নরমাল হয়ে যাও, আমি তোমাদের সব সময়ের জন্য আজাদ করে দিলাম। কবির বারবার এ রেকর্ডিং মেয়েদের শোনাতে থাকে। তখনই দৃশ্য ব্যাকে চলে যায়। ধ্রুবকে রেকর্ডিং ডিভাইসটি দেখিয়ে বলে, এটা কাজ করবে? ধ্রুব বলে হ্যাঁ। কবির রেকর্ডিং অন করে পকেটে নিয়ে এসে বনরাজকে মেরে বলে, বল আমার মেয়েকে আজাদ করে দিবি, বল। আর তখনই বনরাজ জাহ্নবীকে বলে, আমার মনে হয় তোমার বাবা চায় তুমি আগের মতো নরমাল হয়ে যাও আর আমি তোমাকে সব সময়ের জন্য আজাদ করে দিব। তখনই কবির এসে ল্যাপটপে সাউন্ড রেকর্ডিং এর সফটওয়্যার ওপেন করে সেই রেকর্ডিং এডিট করে পেন ড্রাইভে নিয়ে নেয় আর অসহায় মেয়েগুলোকে এ রেকর্ডিং শোনাতে থাকে। এতে কাজ হয়। মেয়েগুলো নিজের দিকে তাকিয়ে নিজের এ অবস্থা দেখে কান্না করতে থাকে। কবির জাহ্নবীকে খুঁজতে যায় আর জাহ্নবীর দিকে তাকিয়ে থাকে। জাহ্নবীও সবার মতোই কান্না করতে করতে বাবাকে জড়িয়ে ধরে। কবিরও এ অসাধ্য সাধন করতে পেরে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমরা কবিরকে দেখি সে হাসপাতালে
হাসপাতালের বেডে শুয়ে আছে। সেই সময় একটি পুলিশ এসে দরজা নক করতে থাকে। পুলিশ মেয়েটি ভিতরে ঢুকে কবিরের শারীরিক অবস্থা জানতে চায়। কবির জানতে চায় মেয়েগুলোর খবর কি। পুলিশ জানায় সব মেয়েরাই সেভে আছে। পুলিশ জানায় আপনার মেয়ে সহ ওইখানে আমরা 108 জন মেয়েকে পেয়েছি। আমরা দেখি পুলিশ মেয়েদের সাথে করে নিয়ে যায় তাদের বাড়িতে। মেয়েদের মা মেয়েকে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্য একটি মেয়েকে তার বাবার কাছে দিলে সে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এক মেয়েকেও মায়ের কাছে পৌঁছে দেয়। তাদেরও একই অবস্থা। সবাইকে বাড়িতে পৌঁছাতে পেরেছি। সবাই তো ভেবেছিল তাদের আর কখনো দেখবে না। কবির জানতে চায় সেই অপরাধী কোথায়। পুলিশ জানায় তাকে পায়নি, খোঁজা জারি রেখেছি। মার্ডার, কিডন্যাপ, হিপনোটাইজ, ম্যানুপুলেট আরো দোষ লাগিয়েছি ওর উপর। চিন্তা করবেন না, জলদি ধরে ফেলবো ওকে। কবির বলে হি ইজ ভেরি ডেঞ্জারাস ম্যান। পুলিশ বলে আই নো। কবির ও জ্যোতিকে বাই বলে চলে যায় পুলিশ। তখনই জানবি সোফা থেকে উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আর এরপরেই 1 বছর পরের দৃশ্য দেখায়। মুভি শুরুতেই যেই জঙ্গলের ভিতরে ময়লা জায়গায় এক ইঁদুর মরে পড়েছিল আর মাছি চারিদিকে ভ্যান ভ্যান করছিল, সেখান থেকেই পলিথিনে করে একটি ইঁদুর উঠায় কবির। সেই ইঁদুর নিয়েই চলে যায় এক আন্ডারগ্রাউন্ড রুমে। এসে ওই ইঁদুর বনরাজের সামনে রাখে খাওয়ার জন্য। কবিরের হাতে থাকা একটি কলা দেখে সেটি চায় বনরাজ, আর তার 2 হাত শিকল দিয়ে বেঁধে রেখেছে। কবির একটু দূরে এসে কলা দেখালে সে সামনের দিকে আগায়। কবির কলাটি দূরে ফেলে দেয় আর সামনে বসে সিগারেট জ্বালিয়ে বলে ভগবানের আজ কি অবস্থা। আপনি ভগবান আর আমি এক সাধারণ মানুষ। যখন এক সাধারণ মানুষ বাপ হয় তখন সে তার বাচ্চাদের জন্য ভগবান হয়ে যায়। বাচ্চাদের এত ভালোবাসে যে কখনো বলতে পারে না। প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সকল কষ্ট সহ্য করে নেয় যাতে ওর বাচ্চার উপর কোনো কষ্টের ছোঁয়া না আসে। আর তুই সেই বাপের কাছ থেকে তার দুনিয়া কেড়ে নিতে চেয়েছিস। বনরাজ তার করা কর্মের জন্য মাপ চায়। কবির বলে ক্ষমতার জন্য তুই এসব করেছিস। ক্ষমতার আসল মানে হলো কোনো মা যখন তার সন্তানের জন্য লড়ে। এই পুরো ব্রহ্মাণ্ডে মায়ের চেয়ে শক্তিশালী আর কেউ নেই। কবির বনরাজের কাছে এসে আরো বলে আমি তোকে বলেছিলাম তুই প্রতিদিন নরকে জ্বলবি, এই ধরনের নরকে, আর আমি তোর শয়তান। আরো বলে আবার পরে দেখা করব। বনরাজ কবির কবির বলে ডাকতে থাকে আর কবির চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বনরাজ অন্ধকার ঘরের মধ্যে চিৎকার করতে থাকে। বনরাজের অন্ধকার ঘরের মধ্যে চিৎকার আর কান্নার শব্দ শুনিয়েই মুভির কাহিনী শেষ হয়।